চৈত্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই। সুতরাং এই গরমের অতিষ্ঠতা চলমান থাকবে বেশ কিছুদিন। মাঝরাতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে অফিস ফাইলে মুখ ডুবিয়ে রেখেছেন তন্দ্রা জাওয়াত। মনোযোগ তার গভীর। এরই মাঝে বিদ্যুৎ চলে গেল অকস্মাৎ। ট্রান্সপারেন্ট কাচের দরজাটা খোলা পড়ে আছে, যার দরুন ব্যালকনি গলিয়ে থেকে থেকে শীতল দমকা হাওয়া প্রবেশ করছে ভেতরে। বাতাসের প্রকোপে জানালার ভারী পাল্লাগুলো দুলছে সমানে। চারিদিকে সৌন্দর্যবর্ধক আসবাবের ছড়াছড়ি। পুরো কক্ষ জুড়ে মানি প্ল্যান্টসের অভাব নেই। রয়েছে নানান রকম ইনডোর ক্রাফট। ফ্লাওয়ার ভেসে সজ্জিত প্রতিটি ফুলই তরতাজা স্নিগ্ধ। আজকেই বাগান থেকে তোলা হয়েছে বোধহয়। ছোট ছোট ক্রাফটগুলো দুলছে অতর্কিতে। বাতাসের তোড়ে দু একটা পড়েছেও বোধহয় মেঝেতে। ওদিকে বাতাসের তীব্রতা বাড়ছে ক্রমশ। কালবৈশাখীর পূর্বাভাস। তবুও জানালা বন্ধ করার কোনোরূপ তোড়জোড় নেই রমণীর মাঝে। তিনি আস্তে করে উঠে এগিয়ে গেলেন ব্যালকনির দিকে। দুহাত বাড়িয়ে কর্নিশে ভর করে ছাড়লেন দীর্ঘশ্বাস। সমুদ্রাগত দমকা হাওয়ায় অচিরেই মিলিয়ে গেল সেই ভারী বাতাসটুকু। গ্রীষ্মতপ্ত রুক্ষ প্রাণটা যেন অবশেষে ধরে ফিরে এলো তার। খালামণি আসবো? খাদে নামানো মিহি কণ্ঠস্বর। পেছনে না ঘুরেই তন্দ্রা অনুমান করলেন নিঝুম এসেছে। অনুমতি সাপেক্ষে জানালেন, এসো। অন্ধকার হাতড়ে অতি সতর্ক পদযুগলে এগিয়ে এলো মেয়েটা। রাতে খেয়েছ? তন্দ্রা জানতে চাইলেন নির্বিকারে। তুর্য ফিরেছে? এখনও না, একটু পরে ঝড় শুরু হবে, এখনও বাড়ি ফেরেনি। কোথায় সে অবাধ্য ছেলে? এতক্ষণে ঘুরে তাকালেন ভদ্রমহিলা। নির্বিকার অভিব্যক্তি বিলীন হলো তার কঠোরতার অন্তরায়। মনে মনে দাঁত কিরমিরালো নিঝুম। মহা বিরক্তিকর স্বরে আওড়ালো, আমি কি জানি? অথচ মুখ ফুটে সেসব কথা উচ্চারণ করার সাহস হলো না আর। তুর্যের ব্যাপারখানা পুরোপুরি উপেক্ষা করে বলল, আমাকে চিটাগং ফিরতে হবে খালামণি। কতগুলো দিন হলো পড়ে আছি এখানে। ভার্সিটির অ্যাটেন্ডেন্স নির্ঘাত তলানিতে গিয়ে ঠেকেছে এতদিনে। না ফিরলে ফেল নিশ্চিত। বুকের ওপর দুহাত আড়াআড়ি ভাঁজ করে নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন ভদ্রমহিলা। দৃষ্টিতে তার প্রখর দীপ্তি। সে চোখে বেশিক্ষণ তাকানো দায়। অগত্যা নির্লিপ্তে চোখ নামায় নিঝুম। মেয়েটার পানে দৃষ্টি অবিচল রেখেই এবারে ভেতরের গম্ভীর্যতাটুকু উগরে দিলেন রমণী। যাচ্ছ তো? বিয়েটা হয়ে গেলে তুমি আর তুর্য দুজনেই চিটাগং ফিরে যাচ্ছ। আমাদের চিটাগংয়ের ফ্ল্যাটটা খালি পড়ে আছে, ওখানেই থাকবে তোমরা দুজন। তুর্য এজেন্সির চাকরি ছেড়ে অফিস সামলাবে, আর তুমি পড়াশোনা। সব কিছুই সুপরিকল্পিত, তাই আপাতত এইসব নিয়ে ভেবো না। রুমে গিয়ে নিশ্চিন্ত মনে সাউন্ড স্লিপ দাও। আগামীকাল সন্ধ্যার জন্য প্রস্তুতি নিতে হবে তো। সন্ধ্যায় কি আছে আগামীকাল? কৌতূহলী কণ্ঠস্বর নিঝুমের। তোমাদের বাগদান অনুষ্ঠান। তোমার বাবা মাকে খবর দিয়েছি, তারাও আসছেন। কালামনের শেষ কথাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিঝুমের। প্রকৃতি ছাপিয়ে কালবৈশাখীর এলোমেলো তাণ্ডবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে লাগলো তার অন্তঃকরণ। ভেতর ভেতর কোথাও একটা খা খা করছে ভীষণ। কারোর অস্তিত্বের অনুপস্থিতি পোড়াচ্ছে ওকে। হারিয়ে ফেলার বিষাদ বিমূঢ় নীল হয়ে যাচ্ছে হৃদয়। তুর্যের সঙ্গে বিয়ের আলাপ যে এর আগে হয়নি কখনো তেমন না। হয়েছে বেশ কয়েকবার, খালামণি নিজেই বলেছে ওকে। কিন্তু নিঝুম গুরুত্ব দেয়নি তেমন, বেখেয়ালি হয়ে শুনে গিয়েছে শুধু। ভেবেছে আমার আর চিন্তা কিসের, তুর্য ভাই যা মানুষ, তিনি দরকার পড়লে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরে যেতে রাজি হবেন, কিন্তু আমায় বিয়ে করতে না। সারাক্ষণ অমন সাপে নেউলে সম্পর্কের মাঝে বিয়ে হওয়া সম্ভব নাকি আদৌ? দেখা যাবে বাসর ঘরে কয়েকশো হুতুম পেঁচা ছেড়ে দিয়ে তুর্য ভাই কপটতায় দাঁত কেলিয়ে বলবেন, হুতুম পেঁচা বলতিস না আমায়, নে এবার বাসর শুরু কর। আর তখনই পেঁচাগুলো এসে নিঝুমের কাপড় চোপড় খুলে ছ্যা। উদ্ভট ভাবনায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তড়িঘড়ি করে ফিরে এলো বাস্তবতায়। নিঝুমের কুচকানো মুখশ্রী অবলোকন করে একই দৃঢ়তায় খালামণি বললেন, আমার কোনো মেয়ে নেই নিঝুম। ছেলেরা কখনোই মেয়ের মতো করে মাকে বুঝতে পারে না। দিন শেষে আমাকে বোঝার মতো কেউ নেই। এই একাকিত্ব বড্ড পোড়াদায়ক। আমার মনে হয় ছেলের বউ হিসেবে আমার মেয়ে না থাকার একাকিত্বটা তোমার চাইতে ভালো আর কেউ বুঝতে পারবে না। আমি খালামণি থেকে মা হওয়ার জন্য প্রস্তুত শোনা আমার। নিঝুমের কণ্ঠনালী ধরে এলো এবার। তন্দ্রা খালামণিকে কখনো এতটা অনুনয়ের স্বরে কথা বলতে দেখেনি ও। সত্যিই তো মানুষটা বরাবরই নিঃসঙ্গ। ছেলে তার ছন্নছাড়া বেয়ারা একটা। আরেক ছেলের নাম তো খালামণি মুখেও আনেন না কোনোদিন। সে খালামণির আগের পক্ষের।
তাই হয়তো পুরনো ব্যথায় স্মৃতি হাতড়াতে কিঞ্চিত শঙ্কিত মানবী। কী ভাবছ? খালামণির ভারী কি প্রশ্নে ভাবনার ছেদ ঘটে অকস্মাৎ। অস্বস্তির মহাসমুদ্রে হাবুডুবু খেতে খেতে দিশেহারা নিঝুম। তুষার, ঈশানী, কারোর কোনো খোঁজ নেই। মানুষগুলো হঠাৎ হঠাৎ কোথায় উধাও হয়ে যায় কে জানে। ওদিকে খালামণি চেয়ে আছেন একই দৃষ্টে। এই দৃষ্টি যে উপেক্ষা করার নয়। নিঝুম পারল না মুখের ওপর না বলতে। ফলস্বরূপ বিষণ্ণতা প্রগাঢ় হলো অন্তরে। সামান্য মাথা তুলে ভারী ইতস্তত কণ্ঠে জানতে চাইল, মা বাবা রাজি হয়েছে? হ্যাঁ সূচক মাথা নাড়ালেন খালামণি। বললেন, শুধু রাজি নয়, তারা অত্যন্ত খুশি এই প্রস্তাবে। বিয়ের কার্যক্রম আটকানোর সূক্ষ্ম পন্থাটাও এবার বিলীন হলো অতর্কিতে। নিঝুমের আর বলার কিছু রইল না। কোনোরূপ প্রত্যুত্তর না করেই বিপর্যস্ত বদনে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল মেয়েটা। নিশ্চল পদধ্বনি। সিঁড়িঘরের জানালাটা খোলা পড়ে আছে। বৃষ্টির ছাট এসে থই থই করছে পুরো মেঝে। নিঝুম দেখল, তবে উদ্বিগ্ন হলো না। নোংরা পানি ছাপিয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে গেল সম্মুখে। ছাদের দরজায় দাঁড়াতেই প্রবল ঝড়ো হাওয়ায় শিউরে উঠল ওর শীর্ণকায় তনুখানা। তবুও নিরুদ্বেগ নিঝুম। ধরিত্রীর কোনো যাতনাই আজ ছুতে পারছে না ওকে। অপারক অভিমানে দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। সুপ্ত অনুভূতি জমে জমে পাহাড় হয়ে গেল, অথচ সে রহস্যময়ের দেখা নেই। হৃদগহীনে জমানো অনুরক্তিটুকু সবাইকে জানানো যতটা না কঠিন, একপাক্ষিক অনুভূতির অসহায়ত্ব প্রিয় পুরুষকে বোঝানো তার চেয়েও অধিকতর কঠিন। নিজেকে অসহায় লাগছে ভীষণ। নিঝুম চায় না এই বিয়েটা হোক। কাল বাগদান, অথচ ভিলেনটাকে দেখার প্রয়াসে মরিয়া ওর দুচোখ। কেন ভালোবাসলেন না আমায় তুষার? আমি তো কতবার কতভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরেছি, নানান ছুতোয় মনের অভিব্যক্তি জানিয়েছি, অথচ আপনি রহস্য হয়েই থেকে গেলেন সবটুকু সময়। আপনার প্রস্তুর কঠিন হৃদয়টাকে ছুঁয়ে দেখার সাধ্য হলো না আমার। এখন আমি পরিণতির দ্বারপ্রান্তে। তবুও কি আসবেন না একটাবার? শেষবারের মতো কি দেখা হবে না আমাদের? উত্তাল প্রকৃতি যেন আজ নিঝুমের আকাশসম আক্ষেপের বহিঃপ্রকাশ। ব্যথিত দীর্ঘ নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসছে বৈশাখের ঘূর্ণি বাতাস। তমসাচ্ছন্ন ঝড়ো হাওয়ার পানে দৃষ্টি ফেলে যন্ত্রণায় কাতরাতে লাগলো রমণীর নারী অবয়ব। মেয়েটা কাঁদছে খুব। এক উদ্দেশ্যহীন ভালোবাসা আজ নির্দ্বিধায় বিরহের বেদনায় ডুবিয়ে মারল ওকে। অথচ তুষার জানতেও পারল না, পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে বিরহের অবিন্যস্ততায় দুরূহ বুকে একতরফা ভালোবাসার মাসুল গুনছে এক অভাগা অসহায় মানবী। এমন ফ্যাচফ্যাচ করে কেঁদে শব্দদূষণ করছিস কেন? আচানক পুরুষালী আওয়াজে ধরফড়িয়ে ওঠে নিঝুম। মুহূর্তেই থমকে যায় তার কান্নাকাটির বহর। হতচকিত নয়নে পাশ ফিরতেই দেখতে পায় হুতুম পেঁচাটা দাঁড়িয়ে আছে। ওর কাছেই ট্রাউজারের পকেটে দুহাত গুজে কপাল গুছিয়ে রেখেছে তুর্য। ক্রন্দনরত ঝাপসা চোখে তুর্য ভাইকে একপল অবলোকন করে ফের দৃষ্টি ঘোরালো নিঝুম। তড়িঘড়ি করে চোখ মুছে নাক টেনে কান্না আটকানোর বৃথা প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। কী রে, বললি না তো? কি? নিঝুমের ভঙ্গুর কণ্ঠে বিরক্তির লেশ। তুর্য কৌতুক সরে ফের শুধালো, এভাবে শব্দদূষণ করছিস কেন? বিরক্তির চরম শিউরে পৌঁছালো নিঝুম। ভ্রু কিঞ্চিত করে বলে উঠল, ঝড়ের তোড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব। আকাশে বাজ পড়ার বিকট গর্জন, অথচ আমার এই সামান্য কান্নার আওয়াজটুকু আপনার কাছে শব্দদূষণ মনে হচ্ছে? ভদ্রলোকের ন্যায় ঠোঁট উল্টে উপর নিচ মাথা নাড়ল তুর্য। বলল, ওটা তো প্রকৃতির আশীর্বাদ, আর তোরটা শব্দদূষণ। একই উদ্যমে কথার বুলেট ছুড়ল নিঝুম। ছি তুর্য ভাই, সামান্য কাচ্ছি বলে আপনি আমাকে শব্দদূষণের তাকমা দিচ্ছেন। বিয়ের পর তো গোটা পরিবেশ দূষণের কলঙ্ক ছাপিয়ে দিবেন। ঠিকই ধরেছিস, নেংটি ইঁদুরের কাজ তো ওটাই, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণকারী এই নেংটি ইঁদুরটাকে বিয়ে করতে যাচ্ছেন কেন খামোখা? নিজের মাকে আটকালেই পারেন। এবারে মুখাবয়ব শক্ত করে ফেলল তুর্য। তরতরিয়ে বলল, সেধে সেধে গাঁটটা খাওয়ার শখ নেই আমার। তোর এত শখ থাকলে তুই গিয়ে আটকা। তুর্যের প্রত্যুত্তর শুনে নিঝুমের চোখ বেরিয়ে আসার উপক্রম। তৎক্ষণাৎ বিচলিত হয়ে ছুড়ল আশ্চর্য প্রশ্ন, সামান্য গাঁটটা খাওয়ার ভয়ে নিজের পুরো জীবনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন তুর্য ভাই? ভাবলেশহীন তুর্য কণ্ঠে জোরপূর্বক গম্ভীর্যতা টেনে বলল, আমার মায়ের হাতের গাঁটটা খাসনি তো তাই এইভাবে বলছিস। খেলে স্বাদ মিটে যেত। আমি আপনাকে বিয়ে করব না তুর্য ভাই। অকস্মাৎ তুর্যের হাত টেনে ধরে শিশুসুলভ মাথা নাড়ায় নিঝুম। যেন বিয়ে নয়, সামান্য হোমওয়ার্ক করার কথা বলা হচ্ছে এখানে। তৎক্ষণাৎ এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল তুর্য।
চোখমুখ কুঁচকে বিরক্তির স্বরে বলল, ছাড় ছাড়, ঢং দেখো। এমন ভাব যেন আমি ওনাকে বিয়ে করার জন্য সিলিং ফ্যানে ঝুলে আছি। নেহাত ছোট বোন হোস, তাই বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে, নয়তো আমি তোর যে প্রিন্সেস ডায়না ডিজার্ভ করি, বুঝেছিস? কিন্তু সে তো আপনার জন্মের আগেই পটল তুলেছে। তুর্যের মুখের ওপর সহজ সরল বাক্যটা ছুঁড়ে মেরে অবুজের মতো ফেলফেলিয়ে তাকিয়ে রইল নিঝুম। তুর্যের বোধ হয় মনে লাগলো ভীষণ। ও কথা এড়িয়ে ধমকে উঠে বলল এক প্রকার, চুপ থাক অবলা রমণী। প্রিন্সেস ডায়নার অভাব আছে নাকি এই যুগে? তোর না হওয়া ভাবিকে নিয়ে কত স্বপ্ন দেখেছি জানিস? এখন সব জলাঞ্জলি হতে চলেছে তোর জন্য। আমি কি স্বপ্ন দেখতে বারণ করেছি নাকি আপনাকে? না করিসনি, শুধু আমার বউয়ের জায়গা দখল করার জন্য ঘাপটি মেরে আছিস। নিঝুমের ভীষণ মনটা চুপসে গেল এবার। ভেতরের আত্মবিশ্বাসী সত্তাটা বিদ্রুপ করে বলে উঠল, তোকে কেউ চায় না, কেউ না। বুক চিরে বেরিয়ে এলো নৈশব্দিক দীর্ঘশ্বাস। গাল ফুলিয়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো মেয়েটা, বুঝে গেছি, এই বিয়ে সম্পন্ন হলে 24 ঘন্টা ফিশ ফ্রাইয়ের মতো আপনি আমাকে ভেজে খাবেন তুর্য ভাই। নিঝুমের মন খারাপে কোনোরূপ ভাবান্তর ঘটল না তুর্যের মাঝে। দুহাত পকেটে গুজে যেভাবে এসেছিল সেভাবেই ফিরে যেতে যেতে শীতল কণ্ঠে আওড়ালো, গ্যারান্টি নেই, মাথা খারাপ হলে কাঁচাও খেয়ে ফেলতে পারি। রয়্যাল ক্যারিবিয়ান বাংলাদেশ। সুদীর্ঘ এক গভীর স্বপ্নের অবসান ঘটল সকাল 11:30 নাগাদ। আশেপাশে পাখির কলতান নেই, নেই কোনো অনর্থক কোলাহল। সমুদ্রপৃষ্ঠের ভয়াল গর্জন ও কমে এসেছে খানিক। বেলাভূমির আশেপাশে থাকার দরুন ছলাৎ শব্দ হচ্ছে কেবল। এত বৃহদাকার প্রছিপে ঢেউয়ের দোলা উপভোগ্য নয়, অথচ কাল রাতে ঝড়ের তোড়ার মৃদুকম্পনে ধুলেছে শিবটা। ফলস্বরূপ এক দিশেহারা অস্থির যুগলের প্রাপ্তির রাতটুকু হয়ে উঠেছিল দ্বিগুণ বেসামাল। অপ্রার্থিব এক প্রশান্তির লোহমায় বিলীন হয়েছিল তাদের সর্বাঙ্গ। পালাক্রমে দুটো শরীর মেতে উঠেছিল অবিন্যস্ততায়। দূরত্বের সকল স্তর ছাপিয়ে সমগ্র রজনী জুড়ে নীলাম্বরী শরীরের প্রতিটি খাজে রাজত্ব চালিয়েছে মাফিয়া বস। মোহনীয়তায় বিমোহ হয়ে প্রেয়সীর ফর্সা মাখন নরম ত্বকে সিলমোহরের ন্যায় ছাপ ফেলেছে নিজের অশুভ অস্তিত্বের। ভেঙেছে সীমাবদ্ধতার দেয়াল। তার বেলাল্লাপনায় সংকোচের পাহাড়ে ধস নেমেছিল রমণীর, যার দরুন সে রাতে ভালোবাসার পূর্ণতায় দলিতমথিত হয়ে এক আশ্চর্যবোধক অনুভূতির শিহর ছুঁয়েছিল অন্তরে। রাতের কথা ভাবতে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় অকস্মাৎ ঝটকা খেল ঈশানী। মুখ ডুবিয়ে রাখা ভেলভেট কুশন থেকে নিঃসৃত কৃত্রিম সুগন্ধির বিশেলে সৃষ্ট পুরুষালী সুঘ্রাণে শরীর শিউরে উঠল তার। অগত্যা কোনো কিছু না ভেবেই শোয়া থেকে এক লাফে উঠে বসল বিছানায়। শরীরে ফিনফিনে একটা সাফেদ লেডিস শার্ট, যার উপর দিয়ে ওর অভ্যন্তরীণ সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান। পায়ের অংশটুকু ঢেকে আছে তুলতুলে কালো রঙা কমফোর্টারের আস্তরণে। কালো রংটা চোখে পড়তেই দৃষ্টি ঘুরিয়ে চারিদিক অবলোকন করল রমণী। বিলাসবহুল মাস্টার বেডরুম, অথচ পুরো কক্ষ জুড়ে কালোর সমাহার, অনেকটা রাশিয়ান প্যান্ট হাউসের মতো। একপাশে লাক্সারি রেইন শাওয়ার ওয়াশরুম, যেখানটায় ইরিশ কুলে করে নিয়ে এসেছিল ওকে। কাল রাতে সেভাবে খেয়াল করা হয়নি, মাত্রই চোখে পড়ল দক্ষিণ পাশে রুমের সাথে সংযুক্ত রয়েছে এক বিশাল ইনফিনিটি সুইমিং পুল। একটা ভাসমান ক্রুজশিপের মধ্যেও যে এত বিলাসী জীবনযাপন করা সম্ভব, তা মাফিয়া বসকে বিয়ে না করলে বোধহয় এই জীবনে জানা হতো না ঈশানীর। কক্ষটাকে পর্যবেক্ষণ করার প্রয়াসে এবার বিছানা ছাড়ল মেয়েটা। সূক্ষ্ম নজরে এদিক ওদিক দৃষ্টিপাত করে ভীরু কদমে এগুলো সম্মুখে। ওপাশে কিছু একটা পড়ার ধিমধিম আওয়াজ হচ্ছে ভীষণ। সেদিকেই এগিয়ে চলল ঈশানী। খানিক যেতেই দেখল কক্ষের সঙ্গে লাগোয়া জিম রুম। ভেতরে ক্রমাগত বক্সিংয়ে ব্যস্ত ইরিশ, দুহাতে বক্সিং গ্লাভস, পরনে তার ব্যাগি ডেনিম আর অলিভ গ্রিন মিশ্রিত একটা ওভারসাইজ হুডি। শেষ কবে ইরিশকে কালো ব্যতীত অন্য কোনো রঙে দেখেছিল ঠিক মনে পড়ছে না ঈশানীর। ফলস্বরূপ দুহাত বুকে ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলো মাফিয়া বসটাকে। রুক্ষ সৌষ্ঠব যান্ত্রিক তার কার্যক্রম, অভিব্যক্তি থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে দানবীয়তা সুস্পষ্ট, অথচ তার নির্জীব ধূসর বাদামি চোখ দুটোতে কি অদ্ভুত মোহ। ঈশানীর পুরো দুনিয়া তোলপাড় করে দেওয়ার জন্য অনুভূতিহীন এই শূন্য অখিদই যথেষ্ট, যা ওকে বাঁচিয়ে মারে ক্রমশ। কামিন। নিজ কার্যে অবিরত থেকে রাশভারী আওয়াজ ছুড়ল মাফিয়া বস। কি করে বুঝলেন? সিক্স সেন্স।
এবারও ভাবলেশহীন তার কণ্ঠস্বর। নির্লিপ্ত কদমে এগিয়ে এলো ঈশানী। সন্নিকটে দাঁড়িয়ে বলল, মাফিয়াদের সকাল বুঝি এভাবে শুরু হয়? ইরিশ থমকালো না। একই গতিতে পরপর অজস্র ঘুষি বসালো পাঞ্চিং ব্যাগের গায়ে। ঊর্ধ্বশ্বাসে জানালো, মাফিয়াদের জীবনে সকাল বলে কিছু হয় না। গোটাটাই অমানিসার রাতের মতো ঘুটঘুটে। আপনি দুর্বোধ্য। ইটস মাই নেচার, সবে গিয়ে প্রত্যুত্তর করল ইরিশ। কথা না বাড়িয়ে নির্বিকারে চারিদিকে চোখ ঘোরা ঈশানী। জিমের আসবাবগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব। কক্ষের একপাশে ডিভান রাখা আছে দুটো, সামনে কফি টেবিলের অবস্থান। সেখানে সাদা পাউডার জাতীয় কোনো বিশেষ দ্রব্য ছড়িয়ে আছে সমগ্র টেবিল জুড়ে। ঈশানীর তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সেই দ্রব্য। তখনই গ্রীবাদেশ ঘুরিয়ে স্পষ্ট স্বরে প্রশ্ন ছুড়ল ইরিশের পানে, আপনি ড্রাগ নেন? মাঝে মধ্যে। ভেতরটা মাত্রাতিরিক্ত অস্থির হয়ে পড়লে রাইট সেন্সে নিজেকে সামলানো মুশকিল। সোজা সাপটা উত্তর দিল ইরিশ। পরক্ষণে ঈশানী বলল, তা কাল রাতে কি এমন হয়েছিল যে আপনাকে ড্রাগ নিতে হলো? সেটা তো তুমি আমাকে বলবে। নিজের সৌন্দর্যে আমাকে উন্মাদ করে দিয়ে এভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মানে কি? শুধু শুধু তোমাকে অবাধ্য বলি না আমি। খানিক ভেবে ভ্রু কুঞ্চিত করে ফেলল ঈশানী। এরিসের অভিযোগে ঘোর অসম্মতি জানিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার যতদূর মনে পড়ে তখন ভোর হয়ে গিয়েছিল। বাট আই এম নট স্যাটিসফাইড। আমার হয়নি তোমাকে পাওয়া। তোমার এই দুর্বল হার্টের চক্করে ভবিষ্যতে আমাকে যে আরও কি কি স্যাক্রিফাইস করতে হবে কে জানে। দমল না ঈশানী, যেন কথার বহরে জিততেই হবে ওকে। তেমন করেই তরতরিয়ে বলে উঠল, সেন্সলেস হয়েছিলাম কে বলল আপনাকে? আমি তো ঘুমোচ্ছিলাম। পাঞ্চিং ব্যাগ রেখে এবার ট্রেডমিলের দিকে এগিয়ে এলো ইরিশ। সেন্সরে আঙুল চালিয়ে গতিবিধি ধীর করে চাইল ঈশানীর পানে। নাকের পাটা ফুলিয়ে মেয়েটা এগিয়ে এলো দুকদম। ইরিশ তার পিয়ার্সড করা ভ্রুটা উঁচিয়ে গভীর গলায় প্রশ্ন ছুড়ল এবার, তাই নাকি? হুঁ, তাই তো। একটু ভেবে দেখো তো, তুমি কাল রাতে আদৌ শরীরে কিছু পরেছিলে নাকি? তাহলে এখন শার্ট কোত্থেকে এলো? ঈশানী ভাবল কিয়ৎক্ষণ। পরপরই ইরিশ বলল, সকাল থেকে 2 ব্যাগ স্যালাইন শেষ হয়ে গেল, অথচ তোমার ঘুমই ভাঙল না। কি আশ্চর্য! কি? ইরিশের কথায় যেন আকাশ থেকে পড়ল ঈশানী। কণ্ঠে তার অপ্রতিরোধ্য আশ্চর্যতা। ইরিশ বলল, খেয়াল করো, বাম হাতে 1 টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। এবারে হাতের দিকে লক্ষ্য করল ঈশানী। সত্যি তো, আড়াআড়ি দুটো 1 টাইম ব্যান্ডেজ লাগানো। হতে পারে স্যালাইন পুশ করার কারণেই জ্ঞান ফেরার পরে কোনোরূপ ক্লান্তি আসেনি শরীরে। উল্টো মনে হয়েছে এটা ঘুম ছিল, ভীষণ লম্বা ঘুম। তবে এই ঘটনার প্রেক্ষিতে মন খারাপ হয়ে গেল মেয়েটার। পান পাতার মতো ঢলঢলে স্নিগ্ধ চেহারাটা বিষণ্ণতায় চুপসে গেল অকস্মাৎ। আহত স্বরে বলল, আমার হার্ট এত দুর্বল কেন ইরিশ? এতক্ষণে থমকালো মাফিয়া বস। দেখল স্নিগ্ধ সাকুরার বদনে ঘন কালো মেঘের আস্ফালন। এই মুহূর্তে ঈশানের মন খারাপ হোক, সেটা বোধহয় বরদাস্ত করতে পারবে না ইরিশ, যার দরুন ম্যানিপুলেটিং পন্থায় মুহূর্তেই ঘুরিয়ে নিল বিষয়বস্তু। ট্রেডমিল থেকে নেমে ওর আপাতমস্তক পর্যবেক্ষণ করল এক পল। অনাবৃত মোম নরম পা দুটোতে আলতো পিছলালো দুটি। শরীরে ফিনফিনে পাতলা হাঁটুসম লেডিস শার্ট, যার আবরণ কাচের মতো স্বচ্ছ। এতটাই কোমল তার প্রলেপ, মেয়েটার ত্বকের সঙ্গে মিশে যেতে চাইছে যেন। শার্ট ভেদিয়ে নারীদেহের প্রতিটি স্তরে সন্তর্পণে দৃষ্টি বোলালো ইরিশ। অতঃপর তর্জনী দ্বারা সাকুরার বিউটি বনে আলতো স্পর্শ করে হাসকি সরে আওড়ালো, এগুলো প্রিটি লাগছে। তোমার শরীরের পার্পল স্টেনগুলো জানান দেয় তুমি ঠিক কতটা আমার। সঙ্গে সঙ্গে দুহাত আড়াআড়ি ভাঁজ করে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো ঈশানী। আড়ষ্টতায় দৃষ্টি নমিত করে শোধালো, এই মশারির মতো পাতলা শার্ট কোথায় পেয়েছেন বলুন তো? এটা অস্বস্তিদায়ক। স্মাগলিংয়ের সাথে এসেছে। কি? ইয়েস, পশ্চাত্যের রানী প্রথম এলিজাবেথের পোশাক এটি। এর প্রতিটি সুতো মূল্যবান রেশম দিয়ে তৈরি। আন্ডারওয়ার্ল্ডের এর মূল্য ধরাছোঁয়ার বাইরে। এতক্ষণে চোখ কপালে উঠে গেল ঈশানীর। কৌতূহল দমাতে না পেরে অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারণ করল, কি? আমি রানী এলিজাবেথের পোশাক পরে আছি? কিন্তু এটা তো পাতলা কেন? মনে হচ্ছে কিছুই পরিনি। নিজের শরীরে চোখ বুলিয়ে আনমনে প্রশ্ন ছুড়ল ঈশানী। কারণ এই ড্রেস সবসময় পরার জন্য নয়, শুধুমাত্র। বাক্য সম্পন্ন না করেই ক্রূরতার সাথে ঠোঁট বাঁকালো ইরিশ। ঈশানী জবাব দিল, এভাবে তাকাবেন না প্লিজ।
মাথার উপর হুডির অস্তিন সরিয়ে প্যান্টের পকেটে হাত গুজল লোকটা। ওয়াই? কুণ্ঠিত স্বরে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইল ঈশানী, তবে অবকাশ পেল না। তার আগেই ধ্বনিত হলো ইরিশের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। কাল কতবার তুমি তুমি করে ডেকেছ, আজ হঠাৎ আপনি বলে দূরত্ব বাড়াচ্ছ যে? তোমার মাঝে এখনো এমন কি রহস্য রয়েছে যা আমার দুঠোঁট উন্মোচন করেনি? আচানক ঈশানী অনুভব করলো ওর শরীর জমে এসেছে। প্রস্তরখণ্ডের ন্যায় শক্ত হয়ে উঠেছে সর্বাঙ্গ। স্পর্শ না করা সত্ত্বেও কানের উষ্ণতা সুস্পষ্ট। গাল দুটো রক্তাভ হয়ে উঠেছে বোধহয়, জ্বলছে ভীষণ। নির্দয় মাফিয়া বসটা বুঝতে পারে না রমণীর লাজুকতার কারণ, কেবল উপলব্ধি করে এই চেহারায় ভীষণ আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। মুখে বলে, আপনি আজ্ঞে বলা বন্ধ করো। পরিপূর্ণ স্বামীর অধিকার চাই আমার। এত জোর গলায় স্বামীর অধিকার চাইছেন, সংসার দিতে পারবেন? এতক্ষণে বুলি ফুটল মেয়েটার। দুজনার মধ্যবর্তী দূরত্ব খোঁচাতে খানিক এগিয়ে এলো ইরিশ। ঈশানের চুলের মাঝে হাত ঢুকিয়ে স্পর্শ করল গ্রীবাদেশ। সেখানটায় নিজের শক্তি ফলিয়ে ওর মুখটা টেনে নিয়ে এলো সন্নিকটে। নীলাপ মণি দুটোর মাঝে দুনিয়ার সবটুকু মোহ নিক্ষেপ করে বলল, আমি এমন অনেক কিছু দিতে পারি যা অন্য কেউ দিতে পারে না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। ইরিশের তীক্ষ্ণ মাদকীয় দৃষ্টি ভস্ম করে দিতে চাইছে ওকে। অগত্যা দানবটাকে শান্ত করার প্রয়াসে অকস্মাৎ তার হুডির মধ্যে ঢুকে গেল মেয়েটা। দুহাত বাড়িয়ে আবদ্ধ করল মরীচিকার চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ। ন্যানো সেকেন্ডের মাথায় ঘটে গেল ঘটনাটি, যার আকস্মিকতায় কিঞ্চিত বিহলিত মাফিয়া বস। কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীরের সংস্পর্শে অনুভূত হলো রমণীর নমনীয় তনু অস্তিত্বখানা। নাও দিলাম স্বামীর অধিকার, এবার হলো? দেরি করল না মাফিয়া বস। ঈশানীর পিঠ বরাবর আলতো ধাক্কা দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আলগোছে। ধনুকের মতো বাঁকানো নারীদেহের সুচারু উপত্যকা দুটো নিমেষেই পিষে গেল পুরুষালী ইস্পাত কঠিন বক্ষভাজে। তুলতুলে কোমল অনুভূতির তুফানে শরীর শিউরে উঠল মুহূর্তেই। আবেশের অক্ষিপটে নিভে এলো ইরিশের। পরপরই ঈশানীর মাথায় সুতীব্র চুমু খেয়ে হিমশীতল কণ্ঠে বলল, অ্যাজ এ কুইন অব দ্য মাফিয়া বস রিস্কা, তোমার সকালটা আরও থ্রিলিং হওয়া প্রয়োজন। চলো উপভোগ করাই। মানে? ইরিশ কিছু বলতে যাবে তার আগেই খেয়াল করলো বাইরের করিডোর দিয়ে টেনে হিসড়ে লাশের বস্তা সরাচ্ছে গার্ডসরা। তৎক্ষণাৎ বাহুবদ্ধ ঈশানীকে অন্যদিকে ঘুরিয়ে ফেলল সে। অতপর একটানে শরীরের হুডিটা খুলে ঈশানী সমেত সোজা ঝাঁপিয়ে পড়ল মাঝ সমুদ্রে। উত্তাল জলস্রোতের মাঝে হাবুডুবু খেতে খেতে অবশেষে মাথা তুলে একটুখানি অক্সিজেনের হদিশ পেল ঈশানী। শ্বাসনালীতে পানি ঢুকে শুরু হয়েছে অবিরত কাশি। তড়িঘড়ি করে চোখ খুলে দেখল মাথার উপর উন্মুক্ত দিগন্ত। ঝাপসা চোখে চারিদিক অবলোকন করতেই উপলব্ধি করল থুথু সমুদ্রের মাঝে একাই ভাসছে ও। সাঁতার তো জানা নেই, তাহলে কে ওকে তুলে রেখেছে এভাবে? অতর্কিত ভাবনায় শরীরের দিকে দৃষ্টিপাত করতেই দেখা মিলল ইরিশের। দুহাতে ওকে শূন্যে তুলে রেখেছে সে। ধরফরিয়ে ওঠে তৎক্ষণাৎ শক্ত করে ইরিশকে ঝাপটে ধরল মেয়েটা। আতঙ্কে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। প্রকম্পিত হাতে বাঁধনের দৃঢ়তা বাড়িয়ে কেঁদে ফেলল ঈশানী। ফোপাতে ফোপাতে বলল, তুমি কি পাগল? নিঃশব্দে হাসল ইরিশ। ঈশানী বলল, এভাবে মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে করতে সকাল উপভোগ করার কোনো শখ নেই আমার। এখনই নিচে নামাও। আমি আছি তো এখানে, ভয় কিসের? কথাটা বলে দু হাতের প্রগাঢ়তা ঈশানীকে আরও খানিকটা উপরে তুলে ফেলল ইরিশ। এতক্ষণে ওষ্ঠাগত প্রাণ। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে চেঁচাতে যাবে, তার আগেই ধাতস্থ স্বরে ইরিশ বলল, লিসেন, লিসেন টু মি। এভাবে ছটফট করো না, পড়ে যাবে। এবারে হাসপাসটুকু থমকে গেল ঈশানীর। দম বন্ধ করে পড়ে রইল চুপচাপ। এদিক ওদিকে তাকানোর প্রয়োজন নেই, সোজা উপরে তাকাও, তারপর দুহাত মেলে ধরো শূন্যে। ইউ উইল ফিল রিল্যাক্স ভেরি সুন। ঈশানী তাই করল। মাঝ সমুদ্রে ভাসমান এক নির্দয় পুরুষের বুকের উপর হাঁটু গেড়ে বসে দুহাত মেলে দিল শূন্যে। দৃষ্টি তার নীল আকাশে নিবদ্ধ, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে উড়ন্ত সাদা মেঘের ভেলা। চোখের মাঝের আতঙ্কটুকু ধীরে ধীরে মিলিয়ে গেল মুগ্ধতার অন্তরালে। ঠোঁটের আগায় উকি দিল এক চিলতে নরম খুশি। বিশ্বস্ত হাত দুটোর উপর নিজের অস্তিত্ব তুলে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বিস্ময়কর নীল দু চোখে ধারণ করতে লাগলো নীল আকাশের অপার বিস্তৃতি। উল্লাসে ঝুমঝুমিয়ে উঠে মুখ ফুটে আওড়ালো, এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি ইরিশ, কোনোদিন না। আমিও দেখিনি।
মাফিয়া বসের নির্লিপ্ত আওয়াজ। ঈশানী দৃষ্টি নামিয়ে শোধালো, কি দেখনি? এই নীল চোখ, যা আমার এই নিষ্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে প্রতিনিয়ত। নিষ্প্রভ চাহনি, দৃষ্টিতে তার বেসামাল ঘোর। ঈশানী তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। গলা খাতে নামিয়ে বলল, একটু নিচে নামাও। হাতে দৃঢ়তা সামান্য কমিয়ে আনলো এরিস। সহসা খানিক নিচে নেমে এলো মেয়েটা। এবার ওরা মুখোমুখি। আলগুছে মাফিয়া বসের গ্রীবাদেশ আঁকড়ে ধরল রমণী। গভীর দৃষ্টিতে পরখ করল মানুষটাকে। পরপরই নিজেকে আশ্বস্ত করার প্রয়াসে শুষ্ক এক ঢোক গিলে ঠোঁট বসালো উজ্জ্বলা পুরুষালী কপালে। মুহূর্তেই বিন্দু বিন্দু জলের সংস্পর্শে সিক্ত হয়ে উঠল তার ওষ্ঠাধর। দুজনের মুখে রানে, অথচ মহাবিষ্ট নয়নে হাজারো কথার আদান প্রদান। বহুক্ষণের নৈশব্দিক সে ঘোরটুকু একলহমায় ভেঙে দিল ইরিশ। নিয়ন্ত্রণহীন জলদস্যুর ন্যায় চোখ ছাপিয়ে হানা দিল অধর ভাঁজে। রয়ে শোয়ে নয়, বরং গভীর থেকে গভীরতম সংস্পর্শে প্রগাঢ়তায় ন্যস্ত করল নিজেকে। এ যেন চুমু নয়, অধরের উন্মাদনায় প্রেয়সীর হৃদয় ছোঁয়ার সূক্ষ্ম কৌশল। সবস্থানে দাঁড়িয়ে আছে ক্রোধ শিবখানি। এরিস আর ঈশানী ফেরেনি এখনো, গিয়েছে উল্টো দিকে। ন্যাটিকেল মাইলখানেক সাঁতরে যেতেই হদিশ মেলেছে বালুচরের। এটা মূলত একটা দ্বীপ। এরিস জানতো এই দ্বীপের কথা, তাই নিয়ে এসেছে ঈশানীকে। তবে এই মুহূর্তে ঈশানীকে নিয়ে সাঁতার কেটে পুরোপুরি নিস্তেজ সে। পায়ের তলায় স্থলের অস্তিত্ব অনুভব হতেই গা এলিয়ে দিয়েছে উন্মুক্ত বালুচরে। ভীত মেয়েটা এখনও বাহুতে আবদ্ধ তার। ভেজা বালুতে মাখামাখি দুজন। পরিশ্রান্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে ইরিশ। ওদিকে কৌতূহলের অন্ত নেই ঈশানীর। জিজ্ঞাসা করল, এই দ্বীপটা কার? আমার। মাফিয়া বসের গম্ভীর কণ্ঠস্বর। ঈশানী ভ্রু কোঁচকালো, মুখ ভাঙিয়ে বলল, অমনি দেখলে আর হয়ে গেল তোমার? বউয়ের ছেলে মানুষের কথার নির্বাক এরিশ ইয়োভান। পুলকিত কণ্ঠে ঈশানী বলল, আচ্ছা, এই দ্বীপের নাম কি? জানি না। রাগে ভূতটা এবারও নির্বিকার। ঈশানী ঠোঁট উল্টালো। খানিক ভেবেচিন্তে বলে উঠল, আমার একটা নাম মাথায় এসেছে। কি নাম? অরণ্য। এই দ্বীপের নাম অরণ্য দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপে যদি আমার একটা ক্যাফে থাকতো, নাম হতো কর্নিয়া ক্যাফে। অরণ্য দ্বীপে কর্নিয়া ক্যাফে। সুন্দর না? এরিস হ্যাঁ সূচক মাথা দোলালো, বলল, সুন্দর, কিন্তু এখানে তো কোনো মানুষ নেই। কাজের কথা ভাবতে গিয়ে অকস্মাৎ নিজের আসল সত্তায় ফিরে এলো ঈশানী। নিমেষেই চিন্তিত হয়ে উঠল তার পেলব মুখাবয়ব। সহসা ইরিশের পেশিবহুল বাহু থেকে সরে এসে উঠে বসল তড়াক করে। অতঃপর ঘাড় ঘুরিয়ে ইরিশের দিকে দৃষ্টিপাত করে বলল, আমি কাজে ফিরতে চাই ইরিশ। কোন কাজে? বুটিক্স হাউসের। অসম্ভব। কোনো প্রকার দ্বিধান্বিত না হয়ে মুখের ওপর না করে দিল মানুষটা। কণ্ঠতালও ভেদিয়ে ভয়ার্ত ঢোক গলাৎকরণ করল ঈশানী। শিশুসুলভ আর্জি জানিয়ে বলল, প্লিজ না করো না, আমি ফিরে আসবো আবার, কোথাও পালাবো না, সত্যি বলছি। এতক্ষণে ঈশানীর চোখে চোখ রাখল ইরিশ। ওকে হ্যাচকাটানে বুকের ওপর ফেলে দিয়ে নিঃসৃত করল কঠোর বাক্যধ্বনি, আমার বুকের ওপর থেকে সরে যাওয়ার স্পর্ধা কে দিল তোমায়? ইরিশ প্লিজ। ঈশানীর চোখে অনুনয়। কণ্ঠদীপ্ত ম্লান হয়ে এলো মাফিয়া বসের। এই চোখ দুটোর কাছে বরাবরই পরাস্ত তার পৈশাচিক সত্তা। বলল, ওটা তোমার জন্য সেফ নয়। তাহলে আমার স্বপ্ন? সেটা না হয় আমার উপর ছেড়ে দাও। খানিক আশ্বস্ত হলে রমণী। সন্তর্পণে মাথা ঠেকালো পুরুষালী প্রশস্ত বুকে। তপ্তশ্বাস ছেড়ে নরম রিনরিনে আওয়াজে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। পুরো দুনিয়ার অগোচরে সেবেলা বালুচরে কাটিয়ে দিল দুজন। শান্ত প্রকৃতির নিচে নিভৃতে বিনিময় হলো অজস্র প্রতিশ্রুতির। শেষবেলায় বেলাভূমির বুকে আঁকিবুকি নিয়ে ব্যস্ত হলো ঈশানী। দুনিয়া ভুলে গেল মাফিয়া বস। পুরোটা সময় জুড়ে বসে বসে দেখল ওকে। ছন্নছাড়া হৃদয়টা আজ শান্ত, স্থির, হিমবাহের ন্যায় শীতল। নীলাম্বরীকে দেখতে দেখতেই স্বগতোক্তিতে বিড়বিড়ালো সে, প্রেম আমার। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোথাও কোনো এক প্রান্তে বেজে উঠেছিল একরাশ বিমুগ্ধ সুরের মূর্ছনা। আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল। তোর কথা উঠে আমার কপালে জুটে দারুণ খুশিরই দল। কে তুই বল, কে তুই বল। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 44। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।